আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বেনজিরের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিলামে তোলা হয়েছে। গুলশানের র্যাঙ্কন টাওয়ারের 4টি আধুনিক ফ্ল্যাটে একত্র করে তৈরি করা ডুপ্লেক্স ইউনিটের এসব ব্যবহৃত জিনিসপত্র নিলামের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতে একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে। আজ অনুষ্ঠিত এই বৈঠকে কমিটি সিদ্ধান্ত নেয় যে কয়েকদিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হবে। বৈঠকে নিলাম প্রক্রিয়ায় ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে এবং তা সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাবো, গাজা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল। গাজা উপত্যকায় 21 মাসের বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক মারিব জানিয়েছে, ইসরায়েলি বাহিনীতে প্রায় 7,500 সেনার ঘাটতি রয়েছে। এরপর জানাবো, ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ, নিহত 79। গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 79 জন নিহত হয়েছে। এছাড়াও জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনায় ইসরায়েলি হামলায় আরও 13 জন প্রাণ হারিয়েছে। আজ আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে। এদিকে ইসরায়েলি হামলায় আশঙ্কায় ইরাককে সতর্কবার্তা। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় নতুন রাউন্ডে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবর। রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। বেনজিরের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিলামে তোলা হয়েছে। গুলশানের র্যাঙ্কন টাওয়ারের 4টি আধুনিক ফ্ল্যাটে একত্র করে তৈরি করা ডুপ্লেক্স ইউনিটের এসব ব্যবহৃত জিনিসপত্র নিলামের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতে একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে। আজ অনুষ্ঠিত এই বৈঠকে কমিটি সিদ্ধান্ত নেয় যে কয়েকদিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হবে। বৈঠকে নিলাম প্রক্রিয়ায় ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে এবং তা সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে বেনজির আহমেদের জব্দকৃত সম্পদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সম্পদের বিবরণী তৈরি করতে গিয়ে নিলাম কমিটির সদস্যরা বিস্মিত হয়েছে। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তার এই ধরনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ব্যাপকতা তাদের কল্পনারও বাইরে ছিল। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে শত শত কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইনভেন্টরি কমিটির এক সদস্য জানায়, ফ্ল্যাটে ব্যবহৃত জিনিসপত্র তালিকাভুক্ত করার সময় মনে হয়েছে যেন আমরা ফিলিপাইনের সাবেক শাসক মার্কোস ও তার স্ত্রী ইমেলোদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। 80-র দশকে যাদের বিলাসবহুল জীবন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। ইমেলোদা মার্কোসের অসংখ্য জুতা, দামি পোশাক ও প্রসাধনী সামগ্রী, মুখরোচক গল্প তখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এই যেন বেনজিরের দম্পতির সঙ্গে মার্কোস দম্পতির জীবনের আশ্চর্য মিল রয়েছে। ফ্ল্যাট থেকে জব্দ করা 246টি আইটেমের তালিকা দেখে সম্পদের মাত্রা থেকে বোঝা যায় শুধুমাত্র একটি ফ্ল্যাট থেকে তার পরিবারের ব্যবহৃত বিপুল পরিমাণ পোশাক ও
ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে: শার্ট ১২২টি, প্যান্ট ২২৬টি, ব্লেজার ৩০টি, স্যুট ৮টি, টি শার্ট ৭২২টি, পাঞ্জাবি ২২৪টি, পায়জামা ৪৭টি, স্যান্ডেল ৮৮ জোড়া, কেটস ৩৫ জোড়া, জুতা ৩৮ জোড়া, শাড়ি ৪৯৪টি, থ্রি পিস ২৫০ সেট, সেলোয়ার কামিজ ৪৯৬টি, ব্লাউজ ৬২৫টি, জামা ২১২টি, জ্যাকেট ৫৬টি, বেডশিট ১০৯টি, লেডিস ভ্যানিটি ব্যাগ ৭৫টি, লেডিস টপ ৬২২টি, পুরুষদের সোয়েটার ১১টি, নারীদের ৩৪টি, লেডিস প্যান্ট ৩৫৫টি, লেডিস টি শার্ট ২৮টি, নাইট ড্রেস ৫৮টি, ওড়না ৩৪৭টি, শাল ও চাদর ৮৯টি, শীতের জামা ১৩২টি, লেহেঙ্গা ১৬টি, সানগ্লাস ৩৪টি এবং ট্রাউজার ৬৭টি। শুধুমাত্র একটি ফ্লাইটেই এতগুলো পাওয়া গেছে। এছাড়া ১৯টি ফ্রিজ, সব মিলে ১০০ টন এসি রয়েছে। সুইমিং পুলে ব্যবহৃত আধুনিক সুযোগ সুবিধা সহ ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এছাড়াও ১১,৪৪,০০,০০০ টাকার পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গাজা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল। গাজা উপত্যকায় ২১ মাসের বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলি হিব্রু ভাষার দৈনিক মারিব আজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী প্রায় ৭,৫০০ সেনা ঘাটতিতে রয়েছে। মারিব জানায়, সেনাবাহিনীতে বর্তমানে ৩০০ প্ল্যাটুন কমান্ডার এর অভাব রয়েছে, বিশেষ করে স্থলযুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনা অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কেবল প্লাটুন পর্যায়ে নয়, বরং কোম্পানি পর্যায়ে নেতৃত্বের ঘাটতি রয়েছে। গত কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পূর্ণ করেনি। এতে সামরিক দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মিত বাহিনী ও রিজার্ভ ইউনিট উভয়ের ব্যাটালিয়ন কমান্ডাররা জানিয়েছে, যুদ্ধ চলাকালীন দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছে ইসরায়েলের সেনা সদস্যরা। তারা আগের মতো এখন আর বেটার সার্ভিস দিতে পারছে না। কারণে ইহুদিবাদী ইসরায়েল চরম বিপদের মধ্যে পড়েছে। তারা সেনা সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর সামাল দিতে পারছে না। তারা মনে করেছিল যে আমরা হয়তো এভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে তারা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ, নিহত ৭৯। গাজায় জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছে। এছাড়াও জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনায় ইসরায়েলি হামলার আরও ১৩ জন প্রাণ হারিয়েছে। আজ আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১১৫ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি নতুন এক পর্যায়ে পৌঁছে গেছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় এখনও প্রতিদিন নির্বিচারে গাজায় গণহত্যা চালানো হচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষকে খাবারের কথা বলে ডেকে নিয়ে তারপর তাদেরকে হত্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েলেরা প্রতিদিন যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে, সেটি পৃথিবীর ইতিহাসে এত ভয়াবহ দুঃখজনক হত্যাকাণ্ড আর কখনো অতীতে হয়নি। গাজা এখনো নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এটি কোনোভাবেই কাম্য নয়। ইহুদিবাদীরা এখনো প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে তাদের হাতে। অবস্থায় এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হামলায় অন্তত ৫৬,০০০ মানুষ মারা গেছে। তারপরও ইহুদিবাদী ইসরায়েল এখনো নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ করে কোনোভাবেই তাদের মনোবাসনা পূর্ণ করতে পারেনি। তারা এখনো নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও গাজার প্রায় ৭৭% ভূমি ইতিমধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের সেনারা দখলে নিয়েছে। তারপরও তারা গাজায় এখনো তাদের সেই কার্য উদ্ধার করতে পারেনি। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এখনো প্রতিদিন
প্রতিদিন নির্বিচারে মানুষ মেরে যে পৈশাচিক আনন্দ পাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে আজ অবধি কখনো এত মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করা হয়নি। জানা গেছে আজ গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি সেনারা মরিচের গুঁড়া ও বিভিন্ন হত্যা কাজে ব্যবহৃত বিভিন্ন বস্তু দিয়ে তাদের উপর হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। কিন্তু পুরো পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলো এখনো নিশ্চুপ হয়ে বসে আছে। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান ইরাককে সতর্কবার্তা। ইহুদিবাদী ইসরায়েল ইরাকে যে কোনো সময় হামলা চালাতে পারে, এ কারণে ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলেরা যে কোনো সময় আবার ইরাকেও হামলা চালাতে পারে, কারণ ইরাকের প্রধানমন্ত্রী বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরই ইরান এই আশঙ্কা প্রকাশ করেছে। জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান ব্যাপক আকারে প্রতিরোধ গড়ে তোলার পর ইরাক ঘোষণা দিয়েছে তাদের মাটি কোনোভাবেই আর ইহুদিবাদী ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না। ইহুদিবাদী ইসরায়েল ইরাকের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না। এরপরই এই ধরনের ঘটনা সামনে আসলো। এতে ইহুদিবাদী ইসরায়েল এবার ইরাকেও হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কা থেকে ইরান ইরাককে সতর্কবার্তা দিয়েছে যাতে করে এই ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটে।